ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের মাঝে ক্লাস 12 এর ইউনিট 4 থেকে যে 8 নম্বরের প্রশ্ন আসবে সেই 8 নম্বরের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমাদের কি বলেছিলাম, প্রত্যেকটা প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করব এবং পৌঁছে দেব তোমাদের মাঝে। তো জানি আমরা ইউনিট 4 থেকে আমাদের সম্পূর্ণ ইতিহাস বই থেকে মাত্র একটা 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে। 2x ফর্মুলায় যদি প্রশ্ন হয় তাহলে দুটি প্রশ্ন থাকবে এবং আমাদের অ্যান্সার করতে হবে কয়টি? একটি। অর্থাৎ সম্পূর্ণ বই থেকে 40 মার্কের ভিতর থেকে সম্পূর্ণ 8 নম্বরের একটাই প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের এবছরের পরীক্ষায়। অর্থাৎ সেমিস্টার 4 একটাই মাত্র 8 নম্বরের প্রশ্নের উত্তর লিখবো আমরা। চলো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এবং সাথে উত্তর এবং সাথে থাকবে সম্পূর্ণ আলোচনা। কথা দিয়েছিলাম তোমাদের সম্পূর্ণ বইয়ে 3 এবং 4 নম্বরের প্রশ্ন এভাবেই তোমাদের কাছে সাজিয়ে তুলে দেবো এবং 8 নম্বরের প্রশ্ন। চলো দেখা যাক। দেখো তোমাদের জন্য যে প্রশ্নটা আছে 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের বর্ণনা দাও। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত নম্বরে? 8 নম্বরের। কয়টা লিখতে হবে পরীক্ষায়? শুধুমাত্র একটি প্রশ্নই লিখতে হবে 8 নম্বরের। দুটো থাকবে পরীক্ষায়, একটা লিখতে হবে। তো দেখো আমি যদি শুরু কথা বলি, ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বের একটি গুরুত্বপূর্ণ সংগ্রাম হলো 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে। নৌ বিদ্রোহ কত সালে? 46 সালে। লেখা আছে কি স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বের, মানে কি 1 বছর আগে এই নৌ বিদ্রোহটা সংগঠিত হয়েছিল। নৌ বিদ্রোহকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতার পথ সহজ হয় এবং এই পথ অতিক্রম করেই ভারতবাসী পেয়েছিল স্বাধীনতার ছোঁয়া। এই স্বাধীনতার পিছনে ছিল ভারতীয় নৌসেনার আত্মত্যাগ ও সেনাদের কেন্দ্র করে সংগঠিত হয় নৌ বিদ্রোহ। অর্থাৎ নৌসেনাদের আত্মত্যাগের বিনিময়ে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এই বিদ্রোহে কি করেছিল? সমর্থন করেছিল। তো দেখো ডক্টর সুমিত সরকারের মতে এই বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনার মধ্যে সবচেয়ে বিরচিত সংগ্রাম। মানে এই সংগ্রামটা ছিল একটা উল্লেখযোগ্য সংগ্রাম। কে বলেছেন কথাটা? সুমিত সরকার। দেখো এই নৌ বিদ্রোহের ভিতরে কারণ কি ছিল? দেখো আমরা যদি 1 মিনিট ভাবি যে বিদ্রোহ কেন হবে, আজকে আমি যদি কারো আমার বন্ধুদের সাথে যদি আমি কোনো ঝগড়া ঝামেলা করি, কেন করব? শুধু শুধু তো আর হবে না, নিশ্চয়ই এর ভিতরে বেশ কিছু কারণ থাকবে। তো দেখো এই নৌ বিদ্রোহের পিছনে ঠিক তেমনই অনেকগুলো কারণ ছিল। দেখো যার কারণে আমাদের যারা নৌবাহিনীতে ছিল তারা এই বিদ্রোহটা করতে এগিয়ে এসেছিল। দেখো আজকে যারা নৌবাহিনীতে ছিল তাদের স্বাভাবিক কি দরকার? তাদের বেতন একটা সমতা দরকার, তাদের খাদ্যের মান ভালো দরকার, তাদের জীবনযাত্রার মান ভালো দরকার। তো এই জিনিসগুলোর উপরে যদি ব্রিটিশরা একটা বৈষম্য নিয়ে আসে, স্বাভাবিক আমাদের ভারতীয়রা একটা আন্দোলন শুরু করবে। আর এই আন্দোলনের পিছনে যে ঘটনাটি ঘটেছিল সেই যে ঘটনা অর্থাৎ যে কারণ, দেখো কারণগুলো দেখো। আমাদের প্রথম যে পয়েন্ট আছে আজাদ হিন্দ ফৌজের বিচার। দেখো আমরা জানি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামে ভারতীয় নৌসেনাদের অনুপ্রাণিত করেছিল। আজাদ হিন্দ বাহিনীর পরাজিত সেনাদের বিচার শুরু হলে দেশের জনগণের সাথে তারাও বিদ্রোহ শুরু করে। একটা কথা মনে রাখো, আজাদ হিন্দ বাহিনী কোন দেশের ছিল ভাই? অবশ্যই ভারতের। কোন দেশের? ভারতের। আর বিদ্রোহ এখানে কারা করেছিল? ভারতেরই তো নৌসেনা। তো যখনই আজাদ হিন্দ বাহিনীর বিচার শুরু হয় তখন ভারতের যে নৌসেনা ছিল তারা তো অবশ্যই সাপোর্ট করবে, এটা তো স্বাভাবিক ঘটনা হয়। স্বাভাবিক ঘটনাই তো। যখনই আজাদ হিন্দ ফৌজের বিচার করলো কারা? ব্রিটিশরা। তখন আমাদের ভারতীয় নৌসেনারা এটা কি বসে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে না। তো তাই কি করেছিল? তারা বিদ্রোহ শুরু করেছিল। তো দেখো আজাদ হিন্দ ফৌজের বিচারের পর কি আছে? বেতন বৈষম্য। আরে ভাই পড়া লাগবে, এটা বেতন বৈষম্য। বেতন বৈষম্য মানে কি? যে তুমিও যে পোস্টে আছো আমিও সেই সেম পোস্টে আছি, তোমার বেতন বেশি আমার বেতন কম, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আন্দোলন তো করতেই হবে। দেখো আন্দোলন কেন হয় একটু ভাবো। এসএলএসটি পরীক্ষা হলো সবে কিছুদিন আগে, রেজাল্ট পেলাম, পরীক্ষা কততে? 70-এ, কাট অফ কত? 71-এ। ভাই আন্দোলন তো হবেই। দেখো এখানেও ঠিক একইভাবে আন্দোলন কেন হচ্ছে? দেখো ভারতীয় কর্মচারীদের যোগ্যতা থাকার পরেও ব্রিটিশদের তুলনায় তাদের কম বেতন দেয়া হতো। অর্থাৎ যোগ্যতা আছে, যোগ্যতা আছে কিন্তু কি বেতন কম। আবার ভারতীয়দের পদোন্নতি ও কোন রকম ব্যবস্থা ছিল না। পদোন্নতি মানে কি? র্যাঙ্ক করা। মানে কি যে পোস্টে আছে তার থেকে উন্নতি লাভ করবে, কিন্তু ভারতীয়দের জন্য কোনো কি নেই, উন্নতির কোনো ব্যবস্থা নেই। তো যার কারণে কি আন্দোলন হবে। কোন রকম ব্যবস্থা ছিল না। চাকরি শেষে হওয়ার পর তাদের কোনো প্রকারের পুনর্বাসন ব্যবস্থা ছিল না। চাকরি কমপ্লিট হলো,
কিছু একটা ব্যবস্থা করবে, তাদের জন্য একটা অ্যামাউন্ট দেবে বা কোনো একটা পুনরায় কোনো একটা দেখা যাচ্ছে জায়গায় সুযোগ করে দেবে, কোনো ব্যবস্থা ছিল না এদের জন্য। এই দাবিতে তারা আন্দোলনের পথ বেছে নেয়। তাহলে তোমার মতে কি হয় যে এই যে বৈষম্য, এই বৈষম্যের জন্য কি ভারতীয় সেনাদের আন্দোলন করা ঠিক আছে কিনা কমেন্টে জানিও। দেখো নিম্নমানের খাদ্য, দেখো নিম্নমানের খাদ্য এটা আর একটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ কি দেখো নিম্নমানের খাদ্য বলতে আমরা কি বুঝি, যে আমরা দেখা যাচ্ছে কি ব্রিটিশ কর্মচারীও কাজ করছে, আবার আমাদের ভারতীয় কর্মচারীও কাজ করছে, তাদের জন্য ভালো খাবার, আমাদের ভারতীয়দের জন্য খারাপ খাবার। কারা উপরে আছে? ব্রিটিশরা। এবার দেখো এই যখনই এই খাবারের বৈষম্য বলো, অর্থাৎ নিম্নমানের খাদ্য বলো, বেতন বৈষম্য বলো, তখনই আন্দোলনের পথ বেছে নিয়েছে। নিম্নমানের খাদ্য, ভারতীয় নৌসেনাদের ব্রিটিশদের সেনাদের তুলনায় নিম্নমানের খাবার, এটা একটু আন্ডারলাইন করো, পয়েন্ট করো, কি বলেছে? নিম্নমানের খাবার সরবরাহ করা হতো। বহুবার আবেদন করেও খাদ্যের মান ভালো হয়নি, তাই তাদের একটাই পথ ছিল কি? বিদ্রোহ। অনেকবার তারা আবেদন করেছিল, কিসের জন্য? নিম্নমানের খাবার না দিয়ে একটু খাবারটা ভালো মানের দিতে। শোনেনি, পথ একটাই, আন্দোলন। চলো শুরু করে দিলাম আন্দোলন। তো দেখো অলরেডি আমরা 3টে আন্দোলন শুরু করেছি। নৌ বিদ্রোহের কারণ আমাদের দেখো নেক্সট যে 4 নাম্বার কারণ কি আছে? বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্য মানে কি? দেখা যাচ্ছে কি, দেখো আমরা মোটামুটি ইতিহাস পড়ে এটা মোটামুটি সবাই জানি যে ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে শাসন করত, তাদের চোখে আমরা ছিলাম কালো চামড়ার মানুষ। অর্থাৎ ব্রিটিশরা এরকম অনেক বিভিন্ন সময়, তাদের আমরা বিভিন্ন প্রতিবেদনেও পড়েছি যে ব্রিটিশদের ভারতীয় ক্লাবে ব্রিটিশরা লিখে রেখেছে কি ভারতীয়দের এবং কুকুরদের প্রবেশ নিষেধ। তাহলে ভাবতে পারো মানে কিভাবে আমাদের ভারতীয়দের অপমান করা হতো। সেক্ষেত্রে দেখো এই বর্ণ বৈষম্য সেম একটা ব্যাপার। ভারতীয় নাবিকরা ইংরেজ ও শ্বেতাঙ্গ অফিসারদের দ্বারা সর্বত্রই অপমান হতেন জাতীয় বর্ণগত কারণে। আন্ডারলাইন, জাতীয় বর্ণগত কারণে, অর্থাৎ ছোট জাতি, কালো চামড়ার লোক, বিভিন্ন ভাবে তারা কি করতো? আমাদের অপমান করত। তারা এই অপমানের শিকার হতো, তাই মান রক্ষার পথ ছিল কি ভাই? অবশ্যই সংগ্রাম। তো নেক্সট, ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার। দেখো যখন আমাদের জাতিগতভাবে তারা কোনো দাম দিত না, আমাদের সাথে তারা ভালো ব্যবহার করবে এটা আমরা কোনোভাবে আশা করতে পারি? অবশ্যই না। তো দেখো খারাপ ব্যবহার করতে কতদিন সহ্য করবো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন? অস্ত্র তো ধরতেই হবে, একবার আন্দোলন তো অবশ্যই করতে হবে। আমাদের উপরে যদি কেউ, আমাদের যাদের উপরে কেউ, আমাদের থেকে যাদের একটু তুলনামূলকভাবে ক্ষমতা বেশি, তারা যদি আমাদের উপরে বারবার 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 আক্রমণ করে, তো একবার তো তার উপরে একটা প্রতিশোধ অবশ্যই হবে। তো এখানেও সেম তাই, ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার। নৌসেনা বাহিনীতে জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ অফিসাররা ভারতীয় মাল্লা পদাধিকারীদের, মাল্লা মানে কি? নাবিক, অর্থাৎ নাবিকে যারা আছে প্রতি বিনা কারণে অপমান, গালিগালাজ ও খারাপ ব্যবহার করত। ফলস্বরূপ আন্দোলন শুরু হয়। দেখো কোনো কারণ নেই, ভারতীয় নাবিক, তার সাথে খারাপ ব্যবহার, খারাপ ভাবে ডাকা, তার সাথে বিভিন্ন দুর্ব্যবহার করা, এই সমস্ত শুরু করেছিল। এবার এগুলো তো বারবার সহ্য করা যাবে না। দেখো নেক্সট, দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম। দেখো দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম বলতে আমরা কি বুঝতে পারি? দেখো সাধারণত আমরা কোনো একটা জিনিস দেখে উদ্বুদ্ধ হই, অর্থাৎ অন্য কেউ যদি কোনোভাবে সাকসেস পায়, আমরাও সেই পথটা ধরতে চাই, অর্থাৎ দেখানো পথ আমাদের কাছে সহজ মনে হয়। তো এখানেও দেখো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে, যেমন ইন্দোনেশিয়া, নামগুলো ভালো করে মনে রাখো, ইন্দোনেশিয়া, কাম্পুচিয়া, ভিয়েতনাম, মায়ানমার, যে মুক্তির আন্দোলন শুরু হয়েছিল তার প্রভাব ভারতীয় নৌ সেনাদের উপরও পড়েছিল। অর্থাৎ এরা মুক্তির জন্য আন্দোলন করেছিল, এদের উপরে যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার থেকে এরা মুক্তি পাওয়ার জন্য সংগ্রাম করেছিল। আমাদের ভারতীয়রা কি করেছিল? তাদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য কি করেছিল? সংগ্রাম করেছিল। ফলস্বরূপ নৌবাহিনী ও মুক্তি সংগ্রামের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। দেখো নেক্সট, বিপজ্জনক স্থানে নিয়োগ। পয়েন্টটা দেখে খুব কঠিন মনে হচ্ছে নাকি? এটা তোমার পড়তে হবে না, কারণ কি আমি জানি এটা তোমার পড়া লাগবে না। কারণ কি তুমি এখন থেকে অলরেডি যে 6টা পয়েন্ট তুমি পড়েছো, তুমি 7 নম্বর পয়েন্ট অবশ্যই তুমি তোমার মতো করে বানিয়ে লিখতে পারবে, এটুকু বিশ্বাস আমার তোমার প্রতি আছে। দেখো বিপজ্জনক স্থানে নিয়োগ মানে কি? অর্থাৎ যেখানে ভারতীয়দের যাওয়া সম্ভব ছিল না, সেখানে ব্রিটিশরা জোর করে বিপজ্জনক স্থানে নিয়োগ করতে পাঠাতো, মানে বিপজ্জনক স্থানে ব্রিটিশরা পাঠাতো। দেখা যাচ্ছে সেখানে ব্রিটিশদের পাঠাচ্ছে না, পাঠাচ্ছে কাদের? ভারতীয়দের। কেন পাঠাচ্ছে? কারণ সে ভারতীয়, সেই জন্য তার ইচ্ছা নেই, তাও তাকে যেতে হবে সেখানে। যেমন কেমন দেখো, ভারতীয় নৌসেনাদের ইচ্ছা না থাকলেও, কি না থাকলেও? ইচ্ছা না থাকলেও তাদের বিপজ্জনক স্থানে নিয়োগ করা হতো।
ব্রিটিশ অফিসারদের হুকুম না মানলে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হতো। হুকুম কথাটা ভালো করে মাথায় রাখো, কি হুকুম, অর্থাৎ তারা যে কথা বলবে সেই কথা যদি তুমি না শুনো তাহলে তোমাকে কি করতে হবে, বিপজ্জনক স্থানে, সেখানে তুমি যে ফিরে আসতে পারো না আসতে পারো। পরিবারের তো দূরের কথা, দেখা যাচ্ছে কি পুরো 5 বছর 7 বছর পর তোমার পরিবারের সাথে দেখা হবে না। দেখো এটা তো একটা মানুষের একটা সময় দেখা যাচ্ছে কি, দেখো পিঠ দেওয়ালে ঠেকতে ঠেকতে সে এক সময় কি হয়ে যায়, প্রতিবাদী হয়ে যায়। কারণ কি, সহ্যের একটা লিমিটেশন থাকে, লিমিটেশন যখন ওভার হয়ে যায় আমরা সবাই তখন কি হয়ে যায়, প্রতিবাদী হয়ে যায়। শুধু এক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রে, তুমি আমি সবার ক্ষেত্রে একই হয়। সেখানে আমাদের ভারতীয় যারা নৌসেনা ছিল তারাও কি করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। অভ্যন্তরীণ ঘটনাবলী, দেখো এই যে 7টা পয়েন্ট পড়লাম, তাছাড়া আরো অনেক ভিতরের কারণ ছিল। দেশের অভ্যন্তরে ভারত ছাড়ো আন্দোলন, কি আন্দোলন চলছিল তখন, ভারত ছাড়ো আন্দোলন। ব্রিটিশদের বলেছিল আমাদের ভারতীয়রা, চলো ভাই অনেকদিন থেকেছো আমাদের ভারতবর্ষে, এবারে নিজের দেশে যাও। ছাত্র আন্দোলন, পুলিশ ও বিমান বাহিনী ধর্মঘট ইত্যাদি ঘটনায় নাবিকদের গভীরভাবে প্রভাবিত করে মানে এই যে আন্দোলনগুলো হয়েছিল, এবং তারাও ভেবেছিল যে এই আন্দোলনের সাথে যদি আমাদের আন্দোলন যোগ দেই, মানে যোগ হয়, তাহলে কি আন্দোলনটা আরো জোরদার হবে। তো চলো ভাই সবাই মিলে একসাথে ব্রিটিশদের বিতাড়িত করি আমরা ভারতবর্ষ থেকে। তো দেখো আমরা সাধারণত এই যে 8টা পয়েন্ট পড়লাম নৌবিদ্রোহের কারণ, গুরুত্বপূর্ণ কারণগুলো পড়লাম, প্রত্যেকটা কারণে আমরা একটাই জিনিস দেখলাম, কি আন্দোলন আন্দোলন আন্দোলন, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। অর্থাৎ ব্রিটিশদের ভাই এই নেতাজি সুভাষচন্দ্র বসুর এই চরমপন্থী অর্থাৎ হিংসাত্মক আন্দোলন ছাড়া এদের তাড়ানো সম্ভব ছিল না। তাই এদেরকে আমাদের তাড়ানোর জন্য কি করতে হলো, হিংসাত্মক পথ বেছে নিতে হলো। তো এই যে পয়েন্টগুলো 7টা 8টা পয়েন্ট পড়লাম, কার কার সমস্যা হতে পারে, তুমি একবার একটু ডিপলি ভাবো যে তুমি যদি এই প্রশ্নটা অর্থাৎ এই যে আমাদের কারণটা নিয়ে যদি তুমি 20 মিনিট থাকো, তোমার কি আর লাগবে? ইতিহাসে ভয় পাও? ইতিহাসের প্রত্যেকটা প্রশ্ন আমি এইভাবে তোমাদের কাছে উপস্থাপন করবো। যদি ভালো লাগে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, কেননা দেখো আমরা এখন পর্যন্ত ভিডিওতে কোনো সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে বলিনি। তো শেয়ার করবে এই জন্য যে তোমার অন্য যারা বন্ধু আছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, সেও যেন উপকৃত হতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইতিহাসে 40 মার্ক আমি তোমাদের মাঝে আলোচনা করবো, আর আশা করি এই 40 মার্কের যতগুলো প্রশ্ন আমি আলোচনা করবো পরীক্ষায় তার ভিতর থেকেই কমন থাকবে। তো চলো এবার আমরা যদি দেখি বিদ্রোহের প্রসার। বিদ্রোহটা শুরু হয়েছিল তো তলোয়ার জাহাজে, তো সেখান থেকে তো ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। দেখো নৌ বিদ্রোহ সূচনা আর পরের দিন মুম্বাই নৌ প্রশিক্ষণ জাহাজের রেটিং অর্থাৎ মাল্লা পদাধিকারী সংকেত প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহ সূচনা ঘটে। এই পরবর্তীতে কলকাতা, মাদ্রাজ, করাচি বন্দরও বিদ্রোহ আগুন ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই বিদ্রোহটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায়, যেমন কলকাতা, মাদ্রাজ, করাচি বন্দরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। দেখো নৌ বিদ্রোহের ফলাফল, অল্প সময়ে তুমুল আলোড়ন সৃষ্টি করলেও নৌ বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তবে বিভিন্ন ঐতিহাসিক তার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছেন। দেখো নৌ বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, একটা কথা মনে রাখবো যে ব্যর্থ জিনিসটা কিন্তু সম্পূর্ণ কি ব্যর্থ হয়, তুমি কি তার থেকে কিছু শিখতে পারো না? তো ব্যর্থ হলেও তার ভিতরে অনেক কিছু থাকে। দেখো একটা উদাহরণ হিসেবে তুমি নিতে পারো, তুমি প্রচুর চেষ্টা করেছো, খুব ভাবে লেখাপড়া করেছো, তুমি স্কুলে ফার্স্ট হতে পারোনি, কিন্তু তুমি পরীক্ষায় 50% থেকে 90% মার্ক পেয়েছো, সেটা কি সফলতা নয়? তুমি আপাত দৃষ্টিতে যে ফার্স্ট হতে পারোনি তুমি ব্যর্থ মনে করছো, কিন্তু না, তুমি কিন্তু সাফল্য পেয়েছো বা সাকসেস হয়েছো। তো এখানেও ঠিক একইভাবে যে ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ কিন্তু আমাদের এই নৌবাহিনীরা হয়নি। দেখো এই ফলাফল হিসাবে দেখো আমরা কি দেখে পাই, ভারত ত্যাগের ভাবনা। দেখো ভারত ত্যাগের ভাবনা পড়ার তো দরকার নেই ভাই। ভারত ত্যাগের ভাবনা মানে কি, যে এই নৌ বিদ্রোহের যে চারিদিকে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সেই ক্ষোভের জন্য ব্রিটিশরা কি ভেবেছিল, যে আমাদের আর ভারতে ঠাঁই নেই, আমাদের এখন ভারত থেকে চলে যেতে হবে। সেই যে চিন্তা ভাবনাটা তারা শুরু করে দিয়েছিল নৌ বিদ্রোহের পর থেকেই। দেখো কি, নৌ বিদ্রোহের মতো অন্য কোনো বিদ্রোহ সংঘটিত হলে তার পরিণাম যে ভয়ঙ্কর হবে তা বুঝতে পেরে ব্রিটিশরা ভারত ত্যাগের পরিকল্পনা করতে শুরু করে। অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে নৌ বিদ্রোহের পরে যদি অন্য কোনো বিদ্রোহ হয় তাহলে আমরা ভালোভাবে অন্তত ব্রিটিশে অর্থাৎ ব্রিটেনে অর্থাৎ আমাদের দেশে ফিরে যেতে পারবো না। সেই জন্য তারা তখন থেকে এই ভারত ত্যাগের চিন্তা ভাবনা শুরু করে দেয়। হিন্দু মুসলিম ঐক্য, দেখো একতাই বল। এই নৌ বিদ্রোহের সময় কি হয়েছিল, দেখো নৌ বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্যের মেলবন্ধন হয়ে সাম্প্রদায়িক কথা দূরে রেখে পরস্পর এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলেছিল। কি সাম্প্রদায়িকতাকে দূরে রেখে কি হয়েছিল, সবাই পরস্পর এক হয়েছিল।
এক হলে কি হয়, 1+1 2, 2+2 4, 4+4 8। তো এইভাবে কি হয়, সংখ্যাটা বাড়ে, আর বাড়লে কি হবে, বিদ্রোহটা জোরদার বেশি হবে। তো দেখো, ব্রিটিশ ভিতের অবসান, অর্থাৎ এর আগে ব্রিটিশদের নাম শুনলেই ভারতীয়রা ভয় পেত, যে তাদের যদি আমরা আক্রমণ করি, তাদের কাছে অস্ত্র বেশি, তাদের ক্ষমতা বেশি, তো তারা আমাদের কি করতে পারে, তারা আমাদেরকে মেরে ফেলতে পারে বা বিভিন্ন ভাবে অপমান করতে পারে। এই যে ভয়টা ভারতীয়দের ভিতরে কাজ করতো, নৌবিদ্রোহের পরে এই ভয় ভারতীয়দের ভিতরে আর কাজ করেনি। কেননা তারা তাদের সামনাসামনি যুদ্ধ করেছে, সামনাসামনি আন্দোলন করেছে, আন্দোলন করে বুঝতে পেরেছে যে আমরা যদি সামনে দাঁড়াই তাহলে ব্রিটিশ অবশ্যই পিছু হাঁটবে। তো তার জন্য কি করেছিল, তাদের মনে যে ভয় ছিল সেই ভয়টা সম্পূর্ণ কি হয়ে গেছিল, কেটে গিয়েছিল। দেখো, ব্রিটিশদের নিয়ে সাধারণ মানুষের মনে যে ভয় কাজ করেছিল বিদ্রোহের আগে, নৌ বিদ্রোহের ফলে সেই ভয়ের অবসান হয়েছিল, অর্থাৎ পরবর্তীতে সেই ভয় আর ছিল না। স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত, দেখো ব্রিটিশরা তো এই দেশ থেকে চলে যাবে, যাওয়ার আগে অবশ্যই কি করতে হবে, স্বাধীনতা তো দিয়ে যেতে হবে, তাই না? নতুবা কি আমাদের ভারতীয়রা কথা শুনবে? অবশ্যই না। দেখো, নৌ বিদ্রোহের জন্যই ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, যার কারণে মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয়েছিল। অর্থাৎ মন্ত্রী মিশনকে বলেছিল যাও ভারতে যাও, তাদের একটা কি করো, তাদের স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা করো, সম্পূর্ণ স্বাধীন করে দাও ভারতকে, তারা তাদের মতো করে এখন তাদের দেশটাকে তৈরি করুক। চলো মন্তব্য, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে 1943 সালে নৌ বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম। নৌ বিদ্রোহের হাত ধরেই ভারতের স্বাধীনতার পর সহজ হয় এবং ব্রিটিশরা ভারত ত্যাগের চিন্তা করে। দেখো, এই যে প্রশ্নটা তোমাদের মাঝে আলোচনা করলাম, ইউনিট 4-এর 8 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এইভাবে প্রতিটি প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আমি, এবং কথা দিলাম সম্পূর্ণ 40 মার্কের ডিটেলস আলোচনা করবো এখানে, এবং আশা করি এর ভিতর থেকেই তোমার পরীক্ষায় থাকবে। এবং তোমাকে অতি শীঘ্রই রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলার যে সম্পূর্ণ ডিটেলস সিলেবাস এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলোই তোমার জন্য আমি আলোচনা করবো এখানে। তত সময় পাশে থেকো, এবং আশা করি প্রত্যেকটা প্রশ্ন এখান থেকেই বাঁচবে তোমার জন্য। ধন্যবাদ।